যে লঞ্চটি আসছে সেটি এসেছে গোকর্ণ ঘাট থেকে। একসময় 3টি রুটে নিয়মিত লঞ্চ চলাচল করত। এটি দেখতে পাচ্ছেন, দেখতে খুবই চমৎকার। এই দৃশ্যটি হচ্ছে সার কারখানার। সার কারখানা অর্থাৎ বর্তমানের সমৃদ্ধ এই জনপদ ভৈরবের ইতিহাস কয়েকশো বছর আগেও কিছুই ছিল না। নদীর চর ছিল। ব্রহ্মপুত্র এবং মেঘনার মোহনায় উলুকান্দি নামে একটা চর। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর লঞ্চ ঘাট। ঠিক দুপুরবেলা লঞ্চ ঘাটে পৌঁছাই। যে লঞ্চটি আসছে সেটি এসেছে গোকর্ণ ঘাট থেকে। একসময় 3টি রুটে নিয়মিত লঞ্চ চলাচল করত। বিগত 2 বছর ধরে নরসিংদী রুটের লঞ্চ চলাচল বন্ধ। সকাল 6টা থেকে দিনব্যাপী 1-1.5 ঘন্টা পর পর নবীনগর থেকে ভৈরবে লঞ্চ সার্ভিস চালু রয়েছে। আমার গন্তব্য ভৈরব। নবীনগর যাওয়ার আগে আমার জানা ছিল না এখান থেকে ভৈরবে লঞ্চ চলাচল করে নিয়মিত। নবীনগর পৌরসভায় গিয়ে একে ওকে জিজ্ঞেস করছিলাম কিভাবে আশুগঞ্জ যাওয়া যায়। আশুগঞ্জ হয়ে তারপর ভৈরব যাওয়ার প্ল্যান ছিল। এক রিক্সা চালক ভাই বলল, আপনি নৌপথে যান, ট্রলারে করে যেতে পারেন। তখন আমি ভাবলাম হয়তোবা সিরিয়ালের ট্রলার সার্ভিস চালু আছে। ঘাটে এসে আমি অবাক। এসে দেখি রীতিমতো একটি লঞ্চ ঘাট। অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে ঘাটে। ঘাটে যাওয়ার পথে এই ফল দোকানগুলো দেখে আমার মন ভরে গিয়েছিল। এখানে অনেকগুলো ট্রলার এবং লঞ্চ রাখা। নদীটার নাম তিতাস। তিতাস একটি নদীর নাম। উপন্যাসের কথা অনেকেই শুনেছেন। অদ্বৈত মল্লবর্মণ উপন্যাসটি লিখেছিলেন। পরবর্তীতে উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে। দুপুর 12টা 20-এ আমি ঘাটে যাই। সেখানে গিয়ে শুনি মাত্র 10 মিনিট পরে ভৈরবের উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে যাবে। আমি তো খুশিতে আটখানা। ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। ঠিক 12:30টায় সর্বশেষ ভেপুটি যখন লঞ্চ বাজালো তখন এক দৌড়ে লঞ্চে উঠে যাই। দৌড়ে মানে রিস্ক নিয়ে উঠিনি। যখন লঞ্চটি ঘাট ছাড়বে ঠিক সেই মুহূর্তে আমি লঞ্চে উঠেছিলাম। বেলা ঠিক দ্বিপ্রহর হওয়াতে লঞ্চে খুবই কম যাত্রী ছিল। বেশিরভাগ সিটি ফাঁকা, অর্থাৎ কেউ চাইলে শুয়ে আসতে পারবে। আমি নিজেও ক্লান্তিতে শুয়ে পড়েছিলাম কখনো কখনো। তিতাস ধরে লঞ্চ ছুটেছে মেঘনার দিকে। সামনে গিয়ে এই নবীনগর উপজেলাতেই তিতাস নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা বুঝি মেঘনার কোনো শাখা। তারপর গুগল হাতে নিয়ে দেখি এই হচ্ছে তিতাস নদী। তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়াতেই মেঘনার সাথে মিশেছে, কিন্তু সেটা যে নবীনগর উপজেলাতেই সেটা আমার নির্দিষ্ট করে তখন মাথায় ছিল না। কত সুন্দর সুন্দর বাণী লেখা আছে লঞ্চে। বিলাসের ভাড়া 1.5 গুণ। বিলাস বলতে ওনারা বুঝিয়েছেন এই দোতলায় বসাকে, অর্থাৎ উপরে বসা। নিচে কিন্তু অনেক মানুষ গাদাগাদি করে বসে আছে। এবার আসি ভাড়ার প্রসঙ্গে। নবীনগর থেকে ভৈরব লঞ্চে যেতে 2.5 ঘন্টার মতো সময় লাগে। উপরে বসে অর্থাৎ বিলাস করে গেলে ভাড়া হচ্ছে 100 টাকা। যেহেতু 1.5 গুণ, তার মানে নিচে যারা বসে আছে ওনাদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে 40 টাকা করে। আমার ভিডিওতে ইতিহাসের কথা থাকবে না তা কি করে হয়? ভৈরব যেতে পথে নবীনগর, আশুগঞ্জ এবং ভৈরব নিয়ে ইতিহাসের কিছু কথা বলবো। নবীনগর উপজেলাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার 2য় বৃহত্তম উপজেলা। বর্তমানে এখানে 21টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। সংখ্যার বিচারে ইউনিয়নের সংখ্যা অনেক। 1778 সালে জেমস রেনেল বাংলার মানচিত্র প্রকাশ করেছিলেন। সেখানে নবীনগর নামটি বেশ গুরুত্বের সাথে রয়েছে।
1875 সালে নবীনগর থানা গঠিত হয়। নরসিংদীর রায়পুরা উপজেলার সাথে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাকে পৃথক করে রেখেছে মেঘনা নদী। এই নৌ ভ্রমণ যদি বিকালে করতে পারতাম তখন অবশ্যই আরো বেশি উপভোগ্য হতো। আমার মনে হয় লঞ্চ ভ্রমণের সবচেয়ে মজা জ্যোৎস্না রাতে। জ্যোৎস্না কিংবা অমাবস্যা হোক, লঞ্চ ভ্রমণের প্রকৃত মজা রাতেই। তবে নতুন যদি কোনো জায়গায় যাই আমি অবশ্যই দিনে ভ্রমণের পক্ষপাতী। অনেক আগে যখন শুনতাম বরিশালের লঞ্চগুলো রাতে চলে তখন আমি ভাবতাম দিনে কেন নয়, কারণ তখন পর্যন্ত আমি বরিশাল যাইনি। তার মানে আমি যদি দেখে দেখে যেতে চাই তখন অবশ্যই দিনে যেতে হবে। আমি সেই সময়ের কথা বলছি যখন গ্রিন লাইনের মতো কোনো প্রাইভেট সার্ভিস দিনের বেলা চালু হয়নি বরিশাল রুটে। তবে এই লঞ্চের মতো স্বল্প দৈর্ঘ্যের নৌপথের কথা আলাদা। এখানে দিনের বেলায় সার্ভিস দিতে হবে, রাতে চলাচলের কোনো মানেই হয় না। ঠিক সামনেই তিতাস নদী মেঘনার সাথে মিলিত হয়েছে। উপারের জনপদগুলো নরসিংদী জেলা, সেই দিকটা পশ্চিম। এপারের নবীনগরে যেমন 21টি ইউনিয়ন রয়েছে, উপারের রায়পুরা উপজেলাতেও রয়েছে 24টি ইউনিয়ন। দৃশ্যায়নটা অক্টোবর মাসের। সাধারণত এই সময়ে নদীতে এত পানি থাকে না, কিন্তু 2020 সালে কয়েক দফা বিভিন্ন সময়ে অতিবৃষ্টির কারণে বন্যা হয়েছে। উজানে হওয়া সর্বশেষ এই বন্যার কারণে নদীতে এত পানি। এখন যেটা হচ্ছে এটা ঠিক বন্যা না, সাময়িকভাবে অতিবৃষ্টির কারণে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে কিছুটা। নবীনগর থেকে ভৈরবে যেতে লঞ্চটি বিভিন্ন ঘাটে যাত্রা বিরতি দেয়, সেখান থেকে যাত্রী নিয়ে আবার পথ চলা শুরু করে। এই নৌপথে 7-8টি স্টেশন রয়েছে। একটা রিকোয়েস্ট করছি সবাইকে, যদি সম্ভব হয় সাঁতারটা শিখে নেন এবং আশেপাশে থাকা ছোটদেরকে সাঁতার শেখান। যারা ভ্রমণ পিপাসু তাদের তো সাঁতার অবশ্যই শেখা উচিত। সাঁতার না জানলে নৌপথে আসলে অবশ্যই লাইফ জ্যাকেট সাথে রাখা উচিত। এবং ভ্রমণের উদ্দেশ্যে আমরা কোথাও গিয়ে পরিবেশটা যেন নোংরা না করি। রেলপথে যারা চট্টগ্রাম কিংবা সিলেট গিয়েছেন তারা অবশ্যই ভৈরব রেল সেতু দেখে পুলকিত হয়েছেন। সেখানে এখন আবার পাশাপাশি 2টি রেল সেতু। ভৈরবের ঠিক বিপরীত পাশে অর্থাৎ পূর্ব পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা। আশুগঞ্জ উপজেলায় 1984 সালে থানা প্রতিষ্ঠিত হয়। 2000 সালে এসে আশুগঞ্জ উপজেলা গঠিত হয়। সরাইলের জমিদার আশুতোষনাথ রায়ের নামে আশুগঞ্জ নামটি রাখা হয়। 1981 সালে আশুগঞ্জে সার কারখানা প্রতিষ্ঠিত হয়। 1970 সালে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন শুরু করে। যেটি দেখতে পাচ্ছেন, দেখতে খুবই চমৎকার এই দৃশ্যটি হচ্ছে সার কারখানার। সার কারখানার পাশে নদীর মাঝে থাকা এই স্থাপনা থেকে বিভিন্ন নৌযানে সার লোড করে সারা দেশে পরিবহন করা হয়। 1970 সালে আশুগঞ্জে তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়। ঢাকা শহরে তিতাস গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তিতাস গ্যাস ক্ষেত্রটি অবস্থিত। তিতাস গ্যাস ক্ষেত্র, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র এবং আশুগঞ্জ সার কারখানার সূত্র ধরে এই অঞ্চলের চেহারাটাই বদলে গিয়েছে। শুধু এই অঞ্চল কেন, জাতীয় অর্থনীতি কিংবা জিডিপিতে এর অবদান ব্যাপক। মেঘনা নদীর পূর্ব পশ্চিম দুই প্রান্তে আশুগঞ্জ আর ভৈরব যেন পিঠাপিঠি দুই ভাই বোন হয়ে অবস্থান করছে। নদীর পশ্চিমে ভৈরব এবং পূর্বে আশুগঞ্জ। ভৈরব এলাকাটি বাংলাদেশের 65তম জেলা হওয়ার কথা ছিল। বর্তমানে কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা হচ্ছে ভৈরব। ওই দেখা যায় ভৈরব বাজার। আয়তনের দিক থেকে ভৈরব থানা কিংবা বাজারটি খুবই ছোট্ট।
1906 সালে ভৈরবে থানা প্রতিষ্ঠিত হয়। ঠিক 50 বছর পর 1956 সালে ভৈরবে পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ আমলের শুরুর দিকেও ভৈরব এলাকাটির নাম ছিল উলুকান্দি। পরবর্তী সময়ে মুক্তাগাছার ভৈরব রায় নামে একজন জমিদার নদীর চরে জনপদ বসান। জমিদারি সম্প্রসারণ করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। অর্থাৎ বর্তমানের সমৃদ্ধ এই জনপদ ভৈরবের ইতিহাস কয়েকশো বছর আগেও কিছুই ছিল না। নদীর চর ছিল। ব্রহ্মপুত্র এবং মেঘনার মোহনায় উলুকান্দি নামে একটা চর। ভৈরব আশুগঞ্জ পয়েন্টে মেঘনা নদীর উপর পাশাপাশি 3টি সেতু, 2টি রেল সেতু এবং একটি সড়ক সেতু। সেই সড়ক সেতু দিয়ে সিলেটে যেতে হয়, অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়ক সেই সেতুর উপর অবস্থিত। 2টি রেল সেতুর প্রথমটি 1937 সালে নির্মাণ করা হয়। তৎকালীন ব্রিটেনের রাজা ষষ্ঠ জর্জের নামে সেই সেতুর নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধের পর বর্তমানে সেতুটির নাম হয়েছে শহীদ হাবিলদার আব্দুল হালিম সেতু। এই রেল সেতুর মাধ্যমে ঢাকা চট্টগ্রামের মধ্যে প্রথম সরাসরি রেল যোগাযোগ চালু হয়। পরবর্তী সময়ে এই রেল লাইনটিকে ডাবল করার উদ্দেশ্যে পাশে আরেকটি রেল সেতু নির্মাণ করা হয়। মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে সেটির নামকরণ করা হয়। 1200 মিটার দৈর্ঘ্যের সড়ক সেতুটির শুরুতে নাম ছিল বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু। বর্তমানে সেতুটির আনুষ্ঠানিক নাম নজরুল ইসলাম সেতু। মেঘনার ঠিক মাঝখানে লঞ্চের মধ্যে অবস্থান করছিলাম। একবার তাকাচ্ছি আশুগঞ্জের দিকে, আরেকবার ভৈরবের দিকে। নদীতে দাঁড়িয়ে ঝকঝকাঝক একটা ট্রেনের দেখা পেলে জার্নিটা পূর্ণ হতো সেই যাত্রায়।